এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি একটি বাংলা ওয়েব সিরিজকে, যার নাম তারানাথ তান্ত্রিক, যা হিন্দি ডাবড রূপেও উপলব্ধ। এটি 2019 সালে মুক্তি পেয়েছিল এবং এখানে আমি আপনাদের জানাবো অনেক গল্প তান্ত্রিক সম্পর্কে। এখানে আপনাদের অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং অনেক সিদ্ধি দেখতে পাওয়া যাবে, যা আপনাদের বেশ ইন্টারেস্টিং লাগবে। এবং এখানে শুধু এই 10টি গল্প নয়, এর সাথে জড়িত অনেক গল্প উপস্থিত রয়েছে। তাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তবে এটি 1000 লাইক করুন, অন্তত 500টি কমেন্ট করুন। যদি এমন করেন তবে এর দ্বিতীয় পার্ট অবশ্যই নিয়ে আসব। এছাড়া আমি আমার এই চ্যানেলে প্রথমে শুরু করেছিলাম তারানাথ তান্ত্রিকের নিশি কুটুম্ব গল্প দিয়ে। তো আপনি যদি সেই গল্পটি না শুনে থাকেন তাহলে চ্যানেলে ভিজিট করুন আর শুনে নিন সেই তারানাথ তান্ত্রিকের নিশি কুটুম্ব এই গল্পটি। তাহলে চলুন আর দেরি কিসের, আজকের এই নতুন গল্প শুরু করা যাক। এই গল্প 1930 সালের আশেপাশে শুরু হয়, যেখানে আমরা কিশোর এবং আশ্বিন নামে দুই বন্ধুকে দেখি, যারা প্রতিদিন একটি চায়ের দোকানে মিলে আড্ডা দেয়। একদিন কিশোর বলে যে সে তারানাথ নামের এক সিদ্ধ তান্ত্রিককে চেনে, যিনি অত্যন্ত গুণী এবং পৌঁছানো তান্ত্রিক। তাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করুন, তিনি আগে পিছে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব বলে দিতে পারেন। হাত এবং কুণ্ডলী দেখতে বিশেষজ্ঞ ছিলেন তিনি। এছাড়াও তার নাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি তন্ত্রবিদ্যায় পারদর্শী। তারপর তারা দুজন তার সঙ্গে দেখা করতে যায় এবং তার সহকারী বা শিষ্যও বলা যেতে পারে তাদের রিসিভ করেন, যার নাম চারি। তো দুই বন্ধু তারানাথের সাথে দেখা করতে গেছেন। তারানাথের নাম বেশ বড়, বহু রাজারা তাকে সম্মান জানিয়েছেন এবং তার সেবা করেছেন। তবুও তিনি এখনও একটি পুরনো বাড়িতেই থাকেন। তারানাথের চেহারা রহস্যময়, তার লম্বা জটা, বড় বড় দাড়ি এবং বিশাল চোখে যেন অন্যরকম এক আলো ও রহস্য মিশে আছে। মুখের অভিব্যক্তি থেকে অনেক অমীমাংসিত গল্পের আভাস পাওয়া যায়। আশ্বিনের সাথে কথা বলতে গিয়ে তারানাথ তার হাত দেখে তার অতীত জীবন, জন্ম, বিয়ে, সন্তান, আয়, ক্ষতি এবং শৈশবের ছোট্ট ছোট্ট ঘটনা সম্পর্কে সব বলে দেন, যা শুনে আশ্বিন অত্যন্ত মুগ্ধ হয়ে যায়। তারানাথ সেই সময় একজন গুণী ভক্ত খুঁজছিলেন এবং তিনি আশ্বিনকে পেয়ে খুব খুশি হন। তারানাথের একটি স্বভাব হলো তিনি প্রচুর ধূমপান করেন, বিশেষ করে গাঁজা। শৈশবে তিনি সাধু সন্ন্যাসীদের সাথে থাকতেন এবং গুরু খুঁজতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। এই যাত্রায় তিনি অনেক তান্ত্রিকের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে কিছু তান্ত্রিক বিদ্যা শেখেন। তবে দুটি মহান তান্ত্রিক তাকে এমন জটিল তন্ত্রশিক্ষা দেন যা দুনিয়ার সমস্ত বিপদের চেয়েও ভয়ঙ্কর। তন্ত্রসিদ্ধ সাধিকা, তান্ত্রিক বিদ্যায় সিদ্ধ এক মহিলা, মানে একজন নারী যার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে বহু গুণ বেশি। অধিকাংশ ক্ষেত্রে তাদের ডিমন বা তাদের চেয়েও বেশি বিপজ্জনক বলা যেতে পারে। তারানাথ অনেক কিছু শিখেছিলেন, কিন্তু তিনি সেই বিদ্যা ব্যবহার করে অর্থ উপার্জন করতে শুরু করেন। তার ভবিষ্যৎবাণী এতটাই নির্ভুল ছিল যে বহু মানুষ শেয়ার মার্কেট এবং জুয়া খেলার জন্য তার পরামর্শ নিতে আসত। কিন্তু তন্ত্রশাস্ত্রে ব্যক্তিগত লাভের জন্য বিদ্যা ব্যবহার করা নিষিদ্ধ। ফলে তারানাথ ধীরে ধীরে তার ক্ষমতা হারাতে থাকেন। বর্তমান সময়ে তারানাথ, আশ্বিন এবং কিশোর এক তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করেন, যিনি এক ক্রিয়া দেখান। তারানাথ বলেন যে এটি একটি সাধারণ তন্ত্র সাধনার নিম্ন স্তরের কাজ, যা কালা জাদু বা নিম্নমানের জাদু বলে পরিচিত। তারানাথ আরও বলেন কিছু তান্ত্রিক এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে বিষ খেয়েও বেঁচে যান, এমনকি সেই বিষের গন্ধেই সাধারণ মানুষের মৃত্যু হতে পারে। কিশোর এবং আশ্বিন তখন তারানাথের জীবনের গল্প শুনতে চান। তারানাথ তখন তাদের জানান যে একবার তিনি এক গুরু খুঁজতে বের হয়েছিলেন এবং তার নাম মাধু পাগলি। লোকেরা তাকে পিশাচিনী বলে ডাকত, কারণ তিনি নাকি মাংস খেতেন এবং বহু লোকের প্রাণ কেড়ে নিয়েছিলেন। তারানাথ সেই মহিলার সন্ধান করতে অজয় নদীর তীরে শ্মশানের পাশে যান। সবাই তাকে ভয় পেত, কিন্তু তারানাথ জানতেন
যে মাধু পাগলি আসলে একজন মহাবিদ্যমান। মাধু পাগলি তারানাথকে নানা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। কখনো পানি দিতে বলেন, আবার কখনো থাপ্পড় মারতে বাধ্য করেন, কখনো তাকে কঠোর কাজ করতে বলেন, আবার রাত হলে ডেকে বলেন, এসো আমি সব শেখাবো। অবশেষে মাধু পাগলি তাকে একটি সাধনা করতে বলেন, যার জন্য একটি শব প্রয়োজন। মাধু নিজেকে বলি দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তারানাথ তা করতে অস্বীকার করেন। তখন মাধু একটি মেয়ের মৃতদেহ দেন, যার উপর সাধনা করতে বলেন। তবে সেই মেয়ের আত্মা বারবার তারানাথকে তাড়িত করতে থাকে। এই সাধনায় শাকিনী, ডাকিনী এবং হাকিনী নামে 3টি আত্মিক শক্তির কথা বলা হয়। তারানাথ জানতে চান মাধু পাগলির প্রকৃত পরিচয়, কিন্তু তিনি শুধু মুচকি হাসেন। পরে বুঝতে পারেন মাধু আসলে হাকিনী। তারানাথ বলেন, তন্ত্র সাধনা শুরু হয় তখন যখন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যায়। তারানাথের আরেকটি গল্প শুরু হয় একটি খুন দিয়ে। একজন মেয়েকে হত্যা করা হয় এবং আরেকজন মেয়ে সেই ঘটনাটা দেখে। তারানাথের শিষ্য, যিনি কিশোর ও আশ্বিনকে দরজা খুলে দেন, তার হাতেও খুনের দাগ দেখা যায়। তারানাথ বলেন যে তিনি নিজেও খুনের ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং এক শিষ্য ছিলেন যার নাম সুভলা। সুভলা খুব মেধাবী হলেও সুভলা মাঝে মধ্যে অদ্ভুত আচরণ করত। তারানাথ বুঝতে পারেন সুভলাকে তার পূর্বজন্মের স্মৃতি তাড়িত করছে। একদিন এক শিল্পপতি সুভলার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু সুভলা হঠাৎ তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বলে যে তিনি তার পরিবারের সদস্যদের হত্যা করেছেন। পরে জানা যায় শিল্পপতি তার ভাই, ভাবি এবং ভাইপোকে হত্যা করেছিলেন এবং সুভলা সেই ভাবির পুনর্জন্ম। সুভলা পরবর্তীতে সেই শিল্পপতিকে হত্যা করে। এইভাবেই গল্পটি রহস্যময় মোড় নেয় এবং তারানাথের জীবনের অজানা অধ্যায়গুলো উন্মোচিত হতে থাকে। এবার আমরা তারানাথের ছোটবেলার একটি গল্প জানব, যেখানে একদিন তার প্রচণ্ড জ্বর আসে। তবে এর আগে জানা দরকার যে তার বাবা মা স্বাভাবিক মানুষ ছিলেন, কিন্তু তার দাদু দিদা আসলে তান্ত্রিক ছিলেন, আর এটাই ছিল তারানাথের সংযোগ। একদিন তারানাথের জ্বর আসে, কিন্তু ডাক্তাররা বুঝতে পারেন না যে এটি কেমন জ্বর, কারণ অন্য কোনো সমস্যা ছিল না, তার কেবল জ্বর ছিল এবং সেটি ভালোও হচ্ছিল না। সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, কিন্তু জ্বর কমে না। এতে সবাই চিন্তিত হয়ে পড়ে। তার দাদু দিদা আলোচনা করতে থাকেন যে তারানাথ হয়তো মারা যাবে, তাকে বাঁচাতে একটি বিশেষ ক্রিয়া করতে হবে, যার নাম জরাসুর বন্দনা। এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ক্রিয়া, এতটাই ভয়ঙ্কর যে দাদু সেই গ্রন্থের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিলেন, যাতে কেউ সেই ক্রিয়া করতে না পারে, কারণ সেই ক্রিয়া করার সিদ্ধান্ত নেওয়া মানেই মৃত্যু অবধারিত। তবু তারা প্রস্তুতি নিতে থাকেন এবং একজন পুরোহিতকে ডেকে আনে, যিনি এই ক্রিয়া সম্পন্ন করবেন। দাদু বলেন যে এই ক্রিয়ার কোনো মূর্তি বা বিসর্জন নেই, শুধু একটি প্রতীক তৈরি হয়, যা মুছে ফেলতে রক্তের প্রয়োজন হয়। ক্রিয়া শুরু হয় এবং দেবীর একটি ছবি এনে দাদুর সামনে রাখা হয়। ক্রিয়া চলার সাথে সাথে সেই ছবির চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে, অর্থাৎ প্রতীক উপস্থিত হতে শুরু করে। এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। ছবির ভেতর থেকে সাপের মতো একটি বিকৃতি বেরিয়ে আসে এবং দাদুকে আঘাত করতে শুরু করে। তার রক্তে সেই প্রতীক ধুয়ে যায় এবং এই প্রক্রিয়াতেই তারানাথ সেরে ওঠে। তবে দাদু সেই প্রতীকের দ্বারা বলি হয়ে যান। তাই এই ক্রিয়াকে এত বিপজ্জনক বলা হয়। এক জীবন বাঁচাতে আরেক জীবন উৎসর্গ করতে হয়। বর্তমানে তারানাথ বলেন, ছোটবেলা থেকেই তিনি এই পথ বেছে নিয়েছিলেন, কারণ এটি তার রক্তে ছিল। এবার আসি তারানাথ ও কাপালিকের গল্পে। এই গল্পটি তারানাথের যুবক বয়সের ঘটনা। একদিন খবর আসে যে তার পুরনো বন্ধু মাধবের বাড়িতে কোনো সমস্যা হয়েছে। তারানাথ মাধবের বাড়িতে পৌঁছে তার মেয়ে কমলাকে দেখতে পান। আসলে কমলাই সমস্যায় পড়েছে, তার শরীর খারাপ এবং দ্রুত অবনতি ঘটছে। মাধব জানায় একদিন একজন কাপালিক তার বাড়িতে আসে। মাধব তাকে খাওয়ায়, কিন্তু কাপালিক কমলার মধ্যে কিছু বিশেষ গুণ দেখতে পায় এবং তাকে নিজের শিষ্য বানাতে চায়।
কাপালিক তাকে ভৈরবী বানাতে চায়, কিন্তু মাধব তাকে বাধা দেয় এবং থাপ্পড় মারে। এতে কাপালিক রেগে গিয়ে অভিশাপ দিয়ে চলে যায়। এখানে কাপালিক সম্পর্কে জানা একটু দরকার। তারা তান্ত্রিকদের থেকেও বেশি চরমপন্থী হয় এবং মানুষের খুলি ব্যবহার করে খাবার গ্রহণ করে। তদন্তের জন্য তারানাথ সেই কাপালিককে খুঁজতে বের হয় এবং 2 মাস পর তাকে খুঁজে পায়। কাপালিক জানায় যে কমলার উপর একটি বিশেষ ক্রিয়া করেছে সে এবং এখন বেতালকে জাগ্রত করেছে। বেতাল জাগ্রত হলে কমলার মৃত্যু অবধারিত। তারানাথ দ্রুত মাধবের বাড়িতে ফিরে আসে এবং তাদের বাড়ি থেকে বের করে দিয়ে নিজের ক্রিয়া শুরু করে। তিনি বলেন, পেত পিশাচ ও বেতালকে জাগ্রত করা কখনো ঠিক নয়, কিন্তু মাতু পাগলির কাছ থেকে তিনি একটি বিশেষ ছাই পেয়েছিলেন যা কাপালিকের শক্তিকে ধ্বংস করতে পারে। বেতাল জাগ্রত হয়ে তারানাথের উপর আক্রমণ করে, কিন্তু তারানাথ নিজের ক্রিয়ার মাধ্যমে বেতালকে তারই তন্ত্রে ফাঁসিয়ে ধ্বংস করে দেয়। এতে কমলার জীবন বাঁচে এবং কাপালিকের অভিশাপও মিটে যায়। তারানাথ ভাবে মাতু পাগলি হয়তো ভবিষ্যৎ দেখেই তাকে এই শিক্ষা দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এমন একদিন আসবে যখন সেই বিদ্যা কাজে লাগবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট আমি তাড়াতাড়ি আনছি।